স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। আসন্ন নির্বাচনে বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার সংস্থাটি নিয়মিত ব্রিফিংয়ে হয়রানি ছাড়াই জনগণের ভোটাধিকার নিশ্চিতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। ব্রিফিংয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিতে জাতিসংঘ কী পদক্ষেপ নেবে সে বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে দুজারিচ জানান, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাবে না জাতিসংঘ। বিশেষ কোনো কারণ না থাকলে কোনো দেশের নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয় না বলেও জানান তিনি। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলে আমরা সাধারণত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাই না, তাই বাংলাদেশের ভোটেও কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। আমরা হিউম্যান রাইট ওয়াচ সহ অন্যান্য সংস্থার প্রতিবেদন দেখেছি। আবারও সংশ্লিষ্ট সব দলকে আহ্বান জানাচ্ছি যাতে জনগণ অবাধ ও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, কেউ যেন হয়রানির শিকার না হয়। চীনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর। গুয়াংশি ঝুয়াং অঞ্চলের ফ্যাচেনগাং শহরে অনুষ্ঠিত হয় এই ট্যুর। শহরের মিউনিসিপ্যাল কমিটির প্রচার বিভাগ করে আয়োজনে সহযোগিতা করে গুয়াংশি জুয়াংয়ের তথ্য অফিস এবং সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফিস। 3 দিনের সফরে পরিদর্শনকারী দলটিকে ফ্যাংচেগাং শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা, শিল্প উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ সহ নানা কিছু সম্পর্কে ধারণা দেওয়া হয়। ট্যুরটিতে অংশ নেয় বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইরান, পাকিস্তান সহ মোট 15 দেশের 29 জন সাংবাদিক, স্কলার এবং শিক্ষার্থীরা। ইতালিতে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বলোনিয়ার এক রেস্তোরাঁয় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বলোনিয়া আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নিয়ামত সভাপতি নির্বাচিত হন নিয়ামত শিকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমির হোসেন খান বিপ্লব। এছাড়া মিন্টু চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, হাওলাদার বিপ্লবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফিরোজ আল মমিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। জানানো হয় খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইদ্রিস ফরাজি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সম্মেলনটি। কুয়েতে উদযাপিত হয়েছে 52তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম রাষ্ট্র কুয়েত। বাংলাদেশের মানুষের হৃদয়ে কুয়েতের জন্য বিশেষ স্থান রয়েছে। কুয়েত এবং বাংলাদেশকে একটি স্ট্র্যাটেজিক সম্পর্কের অংশীদার উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যেকার সম্পর্ক অবিচ্ছেদ্য ও ইতিহাস নির্ভর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েতে সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল লাফি মালাফি আল মুতাইরি। আরও উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কূটনীতিক ও সামরিক অ্যাটাশে, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথি সহ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ডিফেন্স নীতি আছে, ডিফেন্স পলিসি আছে, তারই আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশ আর্ম ফোর্সেস গোল 2030 হিসাবে কাজ করে যাচ্ছে। 41 সালের মধ্যে আমরা সেনাবাহিনীকে বা আর্ম ফোর্সেসকে স্মার্ট আর্ম ফোর্সেস হিসাবে গড়ে তুলতে চাই। মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে বরখাস্ত হলেন সন্দেহভাজন 3 পুলিশ কর্মকর্তার একজন। তদন্ত সাপেক্ষে বাকি 2 জনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার এই তথ্য জানান কুয়ালালামপুর পুলিশ প্রধান। পুলিশ জানায়, অপহরণকৃত বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। একই সাথে তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। গত 7 নভেম্বর অপহৃত হন ওই বাংলাদেশি। এই ঘটনায় একটি মামলা দায়ের করেন অপহৃতের ভাগিনা। পরে তদন্তে নেমে এক বাংলাদেশি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে আটককৃত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সন্দেহভাজন আরও 3 জনকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে। ওমানের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মারহাবার পরিচালক। রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয় এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা সবসময় ওমান প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের সারথি হয়ে থাকার আশ্বাস দেন। রেস্তোরাঁটির পরিচালক বলেন, ওমানে বর্তমানে 8 লক্ষাধিক বাংলাদেশির বসবাস। তাদের নানা সুবিধা অসুবিধার কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় পলাশশীল, ফোরকান মাহমুদ, রফিকুল্লাহ সহ বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শিখ নেতাকে হত্যা চেষ্টার ইস্যুকে কেন্দ্র করে এবার উত্তেজনার পারদ চলেছে ভারত ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে। খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয়কে। ওয়াশিংটন বলছে শিখ নেতাকে হত্যার মূল পরিকল্পনাকারী ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এদিকে একের পর এক শিখ নেতাকে হত্যা চেষ্টা ইস্যুতে ভারতের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে হত্যার চেষ্টা করা হয় শিখ নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নুনকে। খালিস্তানপন্থী এই নেতাকে হত্যার প্রচেষ্টা রুখে দেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওয়াশিংটনের অভিযোগ, এই হত্যা চেষ্টার পেছনে ভারত সরকারের এজেন্টরা জড়িত। পান্নুনকে হত্যা চেষ্টার ঘটনায় দিল্লিকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন। ওই ঘটনার পর বিষয়টির তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন। বুধবার মার্কিন বিচার বিভাগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনার সাথে ভারতের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ ঘটনায় চেক রিপাবলিক থেকে নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। $1 লাখ বিনিময়ে ভাড়া করা হয় হত্যাকারীকে। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সমালোচক এবং বিরোধীদের চাপে ফেলছেন, এটা পুরনো ঘটনা। নিখিল গুপ্তের বিরুদ্ধে অভিযোগ আসা মানে মোদীর বিরুদ্ধেই অভিযোগ আসা। তবে আমি পিছু হটব না, স্বাধীন খালিস্তান ইস্যুতে আন্দোলন চালিয়ে যাব। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ভারত। বিচ্ছিন্নতাবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে নিন্দাজনক বলে মনে করে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র সরকার এমন সংগঠনের বিষয়ে বলেছে যারা সন্ত্রাস, হত্যাকাণ্ড, অস্ত্র ধারণ সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। ওয়াশিংটন যে ধরনের অভিযোগ করেছে তা ভারতের নীতির বিরুদ্ধে। বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। তবু আমরা এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এদিকে বিদেশের মাটিতে শিখ নেতাদের হত্যায় ভারতের সম্পৃক্ততা ইস্যুতে আবারও সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর আগে কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যা করেছে ভারতীয় কর্মকর্তারা। এই বিষয়টিকে আমরা কখনোই হালকাভাবে নিতে পারি না। গেল আগস্ট থেকেই আমরা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছি। গেল 18 জুন কানাডার একটি গুরুদুয়ারার সামনে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে, যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত বলে অভিযোগ করেছে কানাডা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে আরও 16 জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেল আরও 30 ফিলিস্তিনি। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 10 জন ইসরায়েলি, বাকিরা বিদেশি। এদের মধ্যে 4 জন থাই নাগরিক ও 2 জন রুশ ইসরায়েলি। বুধবার সন্ধ্যায় রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় তাদের। ইসরায়েলে পৌঁছালে হয় শারীরিক পরীক্ষা। এদিকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে রয়েছে 14 নারী ও 16 শিশু। গভীর রাতে তাদের স্বাগত জানাতে রামাল্লায় ভিড় করেন ফিলিস্তিনিরা। কাতার ও মিশরের মধ্যস্থতায় গত শুক্রবার 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। পরে আরও 2 দিন বাড়ানো হয় মেয়াদ। এ পর্যন্ত 96 জিম্মি এবং 210 ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। পশ্চিম তীরে চলছে ইসরায়েলের নির্বিচার আগ্রাসন। জেনিনে 2 শিশুসহ কমপক্ষে 4 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আরও 4 জন আহত। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে 8 ও 14 বছর বয়সী 2 শিশুর গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য। তেল আবিবের দাবি, ইহুদি সেনাদের উদ্দেশ্য করে বিস্ফোরক ছোড়া হয়, পাল্টা জবাবে গুলি চালায় তারা। এদিন জেনিনের শরণার্থী শিবির সহ একাধিক ভবনে হয় হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF জানায়, অভিযানে নিহত হয়েছেন ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার মোহাম্মদ জুবেইদি ও উইসাম হানুন। আটক করা হয় 35 জনকে। বিধ্বস্ত হয় একাধিক ঘরবাড়ি ও যানবাহন। 7 অক্টোবরের পর গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা জোরদার করে তেল আবিব। প্রায় 8 সপ্তাহের অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে 242 ফিলিস্তিনির। ধ্বংস হয়ে গেছে পুরো মসজিদ, তবুও থেমে নেই আজান। যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিরা নিজ এলাকায় ফিরে যাওয়ার এখন গাজা জুড়েই দেখা মিলেছে এমন দৃশ্যে। ইসরায়েলি আগ্রাসনে গাজার অনেক এলাকা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আগ্রাসন আপাতত বন্ধ হয়। শরণার্থী শিবিরগুলো থেকে নিজ ভিটে মাটিতে ফিরে ধ্বংসস্তূপের মধ্যে বসবাস শুরু করেছেন অনেকে। এমনকি ধ্বংসপ্রাপ্ত মসজিদেই নামাজ আদায় করছেন বাসিন্দারা। আজান ও নামাজ আদায়ের এমন অনেক দৃশ্য বেশ আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যুদ্ধবিধ্বস্ত গাজায় রোগের প্রকোপ বাড়ছে। ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের পাশাপাশি
ব্রঙ্কাইটিস, হেপাটাইটিস এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। আক্রান্তদের বেশিরভাগই শিশু। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ভ্যাকসিনের রয়েছে তীব্র সংকট। হাসপাতালগুলো বন্ধ, চিকিৎসা হচ্ছে না আহতদের। তাদের ক্ষতস্থান থেকেও ছড়াচ্ছে ইনফেকশন। উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নেওয়া হচ্ছে গাজার কিশোরী মীরা আবু ওকালকে। মিশরের একটি বিশেষ বিমানে শুরু হয়েছে তার চিকিৎসা। তবে আবু ওকালের মতো সৌভাগ্য নয় গাজার এই শিশুর। উপত্যকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য করতে হচ্ছে অপেক্ষা। ইসরায়েলি বর্বরতায় বিধ্বস্ত গাজায় এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে স্বাস্থ্য খাতে। একদিকে নেই খাবার, ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন পর্যন্ত ৪৪,০০০ ডায়রিয়া এবং ৭০,০০০ শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত যেসব রোগী আমাদের কাছে এসেছে বেশিরভাগই সংক্রমিত রোগের। এর মধ্যে ব্রঙ্কাইটিস, ডায়রিয়া এবং চর্মরোগী বেশি। এছাড়াও হেপাটাইটিস এ আক্রান্ত রোগীও আছেন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। এর মধ্যে ৭০%-ই বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। গাজার সব স্যানিটেশন সেবার কাজ এখন বন্ধ রয়েছে। ফলে কলেরা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নেই টিকাদান কার্যক্রমের ব্যবস্থা, নিরাপদ পানি। ইনফেকশন ছড়িয়ে পড়ছে আহতদের মধ্যে। সব মিলিয়ে ভেঙে পড়েছে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। গাজায় যে হারে সংক্রমিত রোগ দেখা দিচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ইস্যুতে আমাদের এখনই সতর্ক হতে হবে, নইলে সেখানে মহামারী সৃষ্টি হবে। এর আগে জাতিসংঘ জানায় ইসরায়েলি বর্বরতায় যত মানুষের মৃত্যু হয়েছে, চিকিৎসা সেবা না পাওয়ায় তার চেয়ে বেশি প্রাণহানি হতে পারে গাজায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।